আজকে আমরা যে সোর্সটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা মূলত একটা জিনিস খুব স্পষ্টভাবে তুলে ধরেছে, আর তা হল কিভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সময়ের সাথে সাথে বাংলাদেশের রাজনীতির এক উত্তপ্ত লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে। আচ্ছা, শুরু করা যাক একটা স্লোগান দিয়ে। কিছুদিন আগে বাংলাদেশের একটা বিক্ষোভে এই স্লোগানটা শোনা যাচ্ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন ভাবুন তো একবার, যে শব্দটা আমাদের কাছে সবচেয়ে বড় গালি, যার মানে হলো বিশ্বাসঘাতক, সেই শব্দটাকেই মানুষ নিজেদের পরিচয়ের স্লোগান হিসেবে ব্যবহার করছে। ব্যাপারটা আসলেই চমকে ওঠার মতো। তো প্রশ্নটা হলো কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় একটা অপমান বা গালি একটা প্রতিবাদের ভাষা হয়ে উঠল। আমাদের হাতে থাকা সোর্সটি বলছে, এর উত্তর খুঁজতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে। দেখতে হবে সেই স্বাধীনতার পর থেকেই ১৯৭১-এর এই যে পবিত্র ইতিহাস, এটাকে রাজনীতির মাঠে ঠিক কিভাবে ব্যবহার করা হয়েছে। এখানে সোর্সটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে। এই যে ইতিহাসের বিকৃতি, এটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এর শুরুটা হয়েছিল অনেক আগে, প্রায় দেশ স্বাধীন হওয়ার পরপরই, সেই 1972 সাল থেকেই। আর এখানেই রাজাকার শব্দটার আসল মানেটা বোঝা খুব জরুরি। মানে যারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছিল, সোজা কথায় বিশ্বাসঘাতক। এই প্রেক্ষাপটটা মাথায় না রাখলে ওই যে শুরুতে যে স্লোগানটার কথা বললাম, সেটার গভীরতা বা এর পেছনের যে তীব্র ক্ষোভ, সেটা আসলে বোঝাই সম্ভব না। সোর্সের ভাষ্যমতে ১৯৭২ সাল থেকেই নাকি একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, যেখানে সত্যিকারের বীর মুক্তিযোদ্ধাদের এক পাশে সরিয়ে দেওয়া হচ্ছিল, আর অন্যদিকে যারা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল বা যুদ্ধে অংশই নেয়নি, তারাই নাকি সার্টিফিকেট আর ক্ষমতার স্বাদ পাচ্ছিল। এর ফলে যা হলো তা খুবই মারাত্মক। যারা নিজের চোখে যুদ্ধ দেখেছে, তাদের মধ্যে একটা গভীর হতাশা আর বঞ্চনার অনুভূতি তৈরি হলো। তাদের মনে হতে থাকলো যে তাদের বাস্তব অভিজ্ঞতাকেই যেন অস্বীকার করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে তখন একটা রাজনৈতিক কৌতুক খুব চালু ছিল। সোর্সটি সেটার কথা উল্লেখ করেছে। একটা কাল্পনিক মুক্তিযোদ্ধা বানানোর মেশিনের কথা বলা হতো। মানে মেশিনের একদিক দিয়ে একজন রাজাকার বা কোলাবোরেটর ঢুকবে, ক্ষমতা স্বাধীন সলে যোগ দেবে, আর অন্য দিক দিয়ে একেবারে সার্টিফাইড মুক্তিযোদ্ধা হয়ে বেরিয়ে আসবে। একটা নির্মম কৌতুক, কিন্তু এটা তখনকার ক্ষোভটাকেই তুলে ধরে। তো সোর্সটি বলছে যে কয়েক দশক ধরে চলা এই ধরনের ঘটনার ফলে মানুষের মনে একটা ধারণা জন্মে যায়, যখনই কোনো রাজনীতিবিদ মুক্তিযুদ্ধ নিয়ে খুব আবেগঘন বক্তৃতা দিতেন, মানুষ সেটাকে আর আন্তরিকভাবে নিতে পারত না। তাদের কাছে এটা মনে হতো স্রেফ রাজনৈতিক ফায়দা তোলার জন্য এক ধরনের অভিনয়, যাকে বলে কুম্ভীরাশ্রু বা মায়াকান্না। আচ্ছা, এই পর্যন্ত তো গেল একদিকের কথা। এবার দেখা যাক পরিস্থিতিটা কিভাবে আরও জটিল হয়ে উঠল। সোর্সটি এরপর দেখিয়েছে দেশের দুটি প্রধান রাজনৈতিক দল কিভাবে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটাকে তাদের নিজেদের রাজনৈতিক লড়াইয়ের একটা অস্ত্র বানিয়ে ফেলল। এখানে বিভাজনটা একদম পরিষ্কার। এক দলের বয়ানে মুক্তিযুদ্ধের কেন্দ্রবিন্দুতে আছেন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার, তাদের সার্টিফিকেট ছাড়া যেন কেউই মুক্তিযোদ্ধা হতে পারে না। আবার অন্য দলের বয়ানে মূল নায়ক হলেন জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, তার চেয়ে বড় কোনো মুক্তিযোদ্ধা নেই। সোর্সের মতে এই যে দুইটা ভিন্ন ভিন্ন একচেটিয়া ইতিহাস তৈরি হলো, এর ফলে যা হয়েছে তা হলো ৭১-এর যে একটা সম্মিলিত গল্প ছিল, যেখানে সবার অবদান ছিল, সেই মূল গল্পটাই যেন এই দলাদলির মধ্যে হারিয়ে গেল। আর এর ফলাফলটা কি দাঁড়ালো? এর ফলে তৈরি হলো একটা ফ্র্যাকচার্ড ন্যাশনাল মেমোরি, মানে একটা খণ্ডিত জাতীয় স্মৃতি। এই যে অবিরাম দলাদলি, এর কারণে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে একটা পবিত্রতা ছিল, সোর্স বলছে সেটাই সাধারণ মানুষের চোখে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, আর সেখান থেকেই জন্ম নেয় এক গভীর দেশজোড়া হতাশা। সাধারণ মানুষের এই হতাশা কিন্তু রাজনীতিতে একটা নতুন সুযোগের দরজা খুলে দিয়েছিল। আর সোর্সটি বলছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা দল সবসময় রাজনীতির মাঠে প্রাসঙ্গিক থেকেছে। দলটি বিতর্কিত, কিন্তু তারা সবসময় সক্রিয় ছিল। দলটি হলো জামায়াতে ইসলামী। এখানে একটা টাইমলাইন দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। সোর্স একটা প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে। যেমন ৭০-এর দশকে বঙ্গবন্ধুর সময় ওআইসি এর সদস্যপদের মতো কূটনৈতিক লক্ষ্যের জন্য জামায়াতের সাথে যোগাযোগ করা হয়েছিল। আবার জিয়াউর রহমানের সময় জামায়াত আর মুসলিম লীগ ছিল তার প্রাথমিক রাজনৈতিক মিত্র। এরপর এরশাদের সামরিক শাসন আমলেও জামায়াতকে ব্যবহার করা হয়েছে। এমনকি ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু জামায়াতের সাথে আলোচনায় বসেছিল। তো সোর্সের যুক্তিটা হলো, বাংলাদেশের প্রায় সব বড় রাজনৈতিক শক্তি কোনো না কোনো সময় জামায়াতকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এর ফলে একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি হয়, যেটা সোর্সটি তুলে ধরেছে।
প্যাটার্নটা হলো যখন রাজনৈতিকভাবে দরকার তখন জামায়াতকে ব্যবহার করা হয়, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে সেই তাদেরকেই রাজাকার বলে দূরে ঠেলে দেওয়া হয়। সোর্সের বিশ্লেষণ হলো এই ব্যবহার করো আর ছুঁড়ে ফেলো চক্রটা জামায়াতকে রাজনৈতিকভাবে আরও অনেক বেশি সহনশীল বা রেজিলিয়েন্ট করে তুলেছে। তারা শিখে গেছে কিভাবে এমন প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে হয়। তো এত সব রাজনৈতিক হিসাব নিকাশ আর ইতিহাসের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা আবার সেই শুরুর জায়গাটায় ফিরে আসি। কিভাবে সেই রাজাকার স্লোগানটা একটা প্রতিবাদের ভাষা হয়ে উঠল। সোর্সটি এখানে একটা বড় দাবি করছে। তাদের মতে 2024 সালের যে গণ আন্দোলন তার পেছনের মাস্টারমাইন্ড ছিল জামায়াত, এবং এটা কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা নয়, বরং একটা অত্যন্ত সূক্ষ্ম এবং পরিকল্পিত ডিজাইনের অংশ। সোর্স বলছে কয়েক দশক ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা থাকার পর জামায়াত এখন একটা সম্পূর্ণ নতুন এবং উচ্চাভিলাষী কৌশল নিয়ে মাঠে নেমেছে। আর জামায়াতের এই নতুন কৌশলটা বেশ কয়েকটা দিকে এগিয়েছে, যেমনটা সোর্স বলছে। প্রথমত, তারা মুক্তিযুদ্ধ ব্যবসা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা সেটাকে পুঁজি করছে। দ্বিতীয়ত, যে মুক্তিযুদ্ধের বয়ান এতদিন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সেই বয়ানকেই তারা এখন নিজেদের করে নেয়ার চেষ্টা করছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তারা কর্নেল অলি বা মেজর আক্তারের মতো সুপরিচিত মুক্তিযোদ্ধাদের নিজেদের শিবিরে ভিড়িয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিতে তারা তাদের সাংগঠনিক শক্তিও প্রমাণ করেছে। তাদের আত্মবিশ্বাস এখন এমন পর্যায়ে যে তারা মনে করে নির্বাচনে জেতাটা তারা যা অর্জন করেছে তার চেয়েও ছোট চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে সোর্সের লেখক গোলাম মৌলা রনির একটা মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, ভবিষ্যতে যদি জামায়াত দাবি করে যে মুক্তিযোদ্ধা পরিবার থেকে তাদের সদস্য সংখ্যা আওয়ামী লীগ বা বিএনপির চেয়ে বেশি, তাহলে আমি অবাক হব না। ভাবুন একবার, এই একটা কথাই পুরো পরিস্থিতির সম্ভাব্য বিশাল পরিবর্তনটাকে তুলে ধরে। এটা এমন এক রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেয় যেখানে ইতিহাসের কে কোন পক্ষে ছিল সেই হিসাবটাই হয়তো একদিন পুরোপুরি উল্টে যেতে পারে। সব মিলিয়ে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাবনার মতো প্রশ্নের সামনে এসে দাঁড়াই। যখন একটা দেশের জন্মের ইতিহাস, তার সবচেয়ে গৌরবের গল্পটা একটা রাজনৈতিক দাবার ছকে পরিণত হয়, তখন কি হয়? যে পক্ষ সেই রাজনীতির বাজারের নিয়মকানুন সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে, ভবিষ্যতের ইতিহাসটা লেখার সুযোগও কি শেষ পর্যন্ত তাদের হাতেই চলে যায়?